ভারত থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনী ও নোয়াখালী সহ আশপাশের এলাকা। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। পানি বাড়ছে উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী ও হালদা নদী অববাহিকাতেও। এতে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। দুর্গত এলাকাগুলোতে জলাবদ্ধ মানুষকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বাহিনী এবং সংস্থার স্বেচ্ছাসেবীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। উজানের ঢল আর বৃষ্টিতে ডুবেছে দেশের বিস্তীর্ণ এলাকা। বানের পানিতে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। বিপদসীমার উপরে রয়েছে 7 নদীর পানি। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের 30টি পয়েন্ট ধসে গেছে। প্রতিবেশী দেশের উজানের ঢল আছড়ে পড়ছে বাংলাদেশে। স্রোতের তোরে বাঁধ ভেঙে ভাসছে গ্রামের পর গ্রাম। গত 12 দিন আগে ফেনীর পরশুরাম, ফুলগাজী উপজেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের 26টি পয়েন্টে ভাঙন দেখা দেয়, যা দিয়ে পানি ঢোকে লোকালয়ে। তলিয়ে গেছে 2 উপজেলার 80টি গ্রাম। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আঞ্চলিক সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ যান চলাচল। সহায়তায় এরই মধ্যে কাজ করছে সেনাবাহিনী। 2 দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর কয়েকটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সেই সাথে সবগুলো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু নদীর প্রতিরক্ষা বাঁধে 2টি স্থানে ভাঙনে কুলাউড়া ও রাজনগর উপজেলার 30টি গ্রাম প্লাবিত হয়েছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে 4টি স্থানে ভাঙনে কমলগঞ্জ উপজেলার 80টি গ্রাম প্লাবিত হয়েছে। ভারত থেকে নেমে আসা পানি ও টানা বর্ষণে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদীর ওপর নির্মিত বহরা রাবার ড্যামে ভয়াবহ রূপ ধারণ করেছে। দুপারের ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রাবার ড্যাম দিয়ে পানি আসার গতি ছিল ভয়ানক। অপরদিকে আকস্মিক বন্যায় মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট, পুকুর, রোপা, আমন ধানের জমি তলিয়ে গেছে। অনেক পুকুর তলিয়ে গিয়ে লাখ লাখ টাকার মাছ বানের পানিতে ভেসে গেছে। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও বন্যার পানিতে তলিয়ে গেছে নোয়াখালী। বন্যার পানিতে বসতঘর, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানও তলিয়ে গেছে। বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। পানিতে জেলা শহর মাইজদী, নোয়াখালীর পৌরসভার 9টি ওয়ার্ড, চৌমুহনী পৌরসভার সবকটি ওয়ার্ডের রাস্তাগুলো হাঁটু পানিতে ডুবে গেছে। পানি বৃদ্ধি পাওয়ায় শত শত মৎস্য খামারের মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, শাকসবজি। রাতভর বৃষ্টিপাতে একদিনের ব্যবধানে ফের তলিয়ে গেছে খাগড়াছড়ি শহরের নিচু এলাকার ঘরবাড়িগুলো। ভোর থেকে পানি প্রবেশ করতে থাকে লোকালয়ে। এতে ভোগান্তিতে পড়েছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। জেলা সদরের গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরীপাড়া, শব্দমিয়াপাড়া, শান্তিনগর, মুসলিমপাড়া, রাজ্যমণিরপাড়া, কালাডেবা, বটতলি, ফুটবিল এলাকার নিচু এলাকায় পানি উঠেছে। সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি, লংদু ও সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে সারা দেশে বন্যা কবলিত জেলাগুলোয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাচ্ছেন প্রতিনিধি আবু মুসা। ধন্যবাদ আপনাকে। আমরা আছি এই মুহূর্তে কুমিল্লার গোমতী পাড়ের কামারখাড়া এলাকায়। আপনারা দেখছেন এখানে আসলে গোমতী নদীর এই জায়গাটি, যে কামারখাড়া ব্রিজ সংলগ্ন এই জায়গাটিতে একটি পাইপ দিয়ে পানি যে নদীর অভ্যন্তর থেকে এই লোকালয়ে পানি প্রবেশ করছিল, সেই পানিটি নিয়ে কিন্তু দিনভর একটু উৎকণ্ঠার জায়গা ছিল এবং এখান থেকে কিন্তু এখনও নদীর অভ্যন্তর থেকে কিন্তু লোকালয়ে পানি ঢুকছে। আমরা দেখছি এখানে সাধারণ মানুষ কিংবা এলাকাবাসী, স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সবাই কিন্তু আমরা দেখেছি দিনভর এই জায়গাটিতে কাজ করেছেন। এই কুমিল্লার গোমতী পাড়ের এই বালিখাড়া জায়গাটি ছাড়াও কিন্তু বুড়িচং উপজেলার কাঠালিয়া সহ সদর উপজেলার জগন্নাথপুর এই এলাকাটি সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু ছোট ছোট গর্ত দিয়ে কিন্তু গোমতীর পাড় থেকে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে এবং কিছু জায়গায় কিন্তু বেশ কয়েকটি এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। আমরা দেখেছি দিনভর সাধারণ মানুষ যারা ছিল নদী পাড়ের, তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে সরে গিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছিল যেন সবাই সবার নিরাপদ আশ্রয়ে চলে যায় এবং গবাদি পশু থেকে শুরু করে শিশু কিংবা যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকেও সরিয়ে নেওয়া হয়েছে। আমরা একটু জানিয়ে রাখতে চাই, কুমিল্লা জেলার এই গোমতী পাড়ার আশপাশের এলাকাগুলো ছাড়াও কিন্তু কুমিল্লার যে 14 গ্রাম উপজেলা, মনোহরগঞ্জ উপজেলা এবং নাঙ্গলকোট উপজেলায় এই ফেনীর মুহুরী নদী থেকে যে ভারত থেকে আসা যে পানি, সেই পানির কারণে কিন্তু কুমিল্লার 14 গ্রাম, মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোট এলাকায় অন্তত 8 থেকে 10 লাখ মানুষও কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। বলতে গেলে এক প্রকার মানবেতর জীবনযাপন করছে এই বন্যা পরিস্থিতির কারণে। সাধারণ মানুষ দিনভর উৎকণ্ঠা ছিল। গোমতী পাড়ের বিভিন্ন এলাকায় এদিকে বাঁধ ভেঙেছে, ওদিকে বাঁধ
ভেঙেছে। বাস্তব অর্থে এখন পর্যন্ত কোথাও কোনো বাঁধ ভাঙার প্রকৃত খবর পাওয়া যায়নি। তবে রাতেই কিন্তু সারা দিনের মতো রাতেও কিন্তু গুমতিপাড়ার মানুষজন আতঙ্ক নিয়ে এখনও বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছেন, কিংবা যে বিচ্ছিন্ন জায়গাগুলো দিয়ে গর্ত দিয়ে পানি প্রবেশ করছে সেই জায়গাগুলোতে তারাও কিন্তু মেরামতের জন্য চেষ্টা করে যাচ্ছেন। তো সব মিলিয়ে আমরা যতদূর জেনেছি কুমিল্লার বিভিন্ন জায়গায় অন্তত 50টিরও অধিক স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং গুমতিপাড়ার যে সমস্ত মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের আত্মীয় স্বজন কিংবা বিভিন্ন জায়গায় তারা কিন্তু আশ্রয় নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল কুমিল্লা থেকে গুমতিপাড়ার কিংবা বন্যার সর্বশেষ অবস্থা। দর্শক, কুমিল্লা প্রতিনিধি আবু মুসা জানাচ্ছিলেন সেখানকার বন্যার সর্বশেষ পরিস্থিতি। ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ ইচ্ছাকৃত নয়, স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এ সময় পানি ও নদী বিষয়ে জরুরি অবস্থা মোকাবেলায় দুই দেশের উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করার প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক বন্যা পরিস্থিতির মনিটরিং করছেন। এসএম আরিফের রিপোর্ট। ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার সহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে প্রায় 4 লাখের বেশি পরিবার পানিবন্দী ও 29 লাখের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এ সময় তারা বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। তিনি বলেন, পানি বন্টন বিষয়ে দুই দেশের সমঝোতার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়, তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবোরেশন করা যায় কি না, যে আমরা আর ইন্ডিয়া মানে হাই লেভেল ফ্ল্যাগ মিটিং যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, সেক্ষেত্রে এই যে ওয়াটার, তো উই শেয়ার দ্য সেম ওয়াটার। তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে এই খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন, এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়। 10 জেলায় 36 লাখ মানুষ বন্যা কবলিত উল্লেখ করে শফিকুল আলম জানান, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা সর্বক্ষণিক মনিটরিংয়ে রাখছেন যে কোথায় কি হচ্ছে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। কোনো ধরনের আগাম সতর্ক না করে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বন্যা নিয়ন্ত্রণে এবং সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বন্যা কবলিত এলাকার মানুষের জীবন রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা ফাউন্ডেশন গঠন চূড়ান্ত করা হয়েছে। একই সাথে বিভিন্ন সময়ে গুম হওয়ার কারণ এবং কারা দায়ী সেটা তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে বিষয়গুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে। যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আগাম সতর্ক না করে বাঁধ খুলে দেয়ায় সমালোচনা করেন ভারতের। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে
ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। এ সময় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বন্যা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানান। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম জানান, বন্যা কবলিত এলাকায় মানুষের জানমাল রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। এখনকার যে পরিস্থিতি সেখানে প্রধান হচ্ছে এই মানুষের জীবন রক্ষা করা সর্বোচ্চ চেষ্টা। সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করে তাদের সবাইকে নিয়োজিত করা হয়েছে। এর আগে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে বন্যার সার্বিক চিত্র এবং সরকারের প্রস্তুতি তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা হচ্ছে 8টি। এই 8টা জেলার মধ্যে 50টি উপজেলা আমরা চিহ্নিত করেছি যেগুলি প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা হচ্ছে 357টি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকার ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পেজে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্বের 4 জেলা ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। হাজার হাজার মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারকে আহ্বান জানান তিনি। সেই সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আশ্রয়হীনদের আশ্রয়, খাবার সহ অন্যান্য আনুষঙ্গিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। ভারতের একতরফা পানি ব্যবস্থাপনা এবং বাঁধ নিয়ে নদীর স্বাভাবিক গতিপথকে বাধাগ্রস্ত করার কারণেই বাংলাদেশ উজানের ঢলে বারবার আক্রান্ত হচ্ছে। দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা। এই কারণে অনতিবিলম্বে ভারতের পক্ষ থেকে জাতীয়ভাবে ক্ষমা প্রার্থনা, পানি অধিকার নিশ্চিতকরণ, বন্যায় ক্ষতিপূরণ ও সহায়তা এবং যৌথ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস CAI। কর্মসূচি চলাকালে ভারতীয় হাই কমিশনের স্মারকলিপিও দেন বিক্ষোভকারীরা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। মাথার পেছনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 130 জনের নামে নিউ মার্কেট থানায় মামলা দায়ের হয়েছে। নিহত ওয়াদুদের আত্মীয় আব্দুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন, যেখানে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, মোহাম্মদ আরাফাত, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামাল ও সালমান এফ রহমান সহ নাম উল্লেখ করা হয়েছে 130 জনের। এছাড়া অজ্ঞাতনামা আরও 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বিকেল 5:15 দিকে তাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, তাকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রাজধানীর উত্তরা এলাকায় ফজলুল করিম হত্যা মামলায় গ্রেফতার 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে 4 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বৃহস্পতিবার আদেশ দেন। এর আগে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত এই সাংবাদিক দম্পতির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার এই দুজনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। সম্প্রতি তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় 71 টেলিভিশন কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের হাই কমিশনার দফতরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভ্যান। পররাষ্ট্র সচিব মাসুদ বি মোমেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহতদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ধরন কেমন হবে তা নিয়ে প্রাথমিক আলোচনা করতে ঢাকায় সফর করছেন তারা। বিস্তারিত আমেনা হিরের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রতি দেশে ছাত্র জনতার নজিরবিহীন রক্তপাত ও হত্যাকাণ্ড দেখেছে বিশ্ব।
ক্ষমতাসীন দলকে হটিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পরই সর্বস্তরে দাবি ওঠে আন্দোলন ঘিরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নৃশংসতার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের। এমন সংকটকালীন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ তা উল্লেখ করে নিজস্ব অর্থায়নে সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেয় জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দেশে আসে জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের হাই কমিশনার দফতরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান, কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহতদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কিভাবে সম্ভব তা নিয়েই আলোচনা হয়েছে। In restoring democracy, renewing institutions and advancing human rights, and he wants the office to support the interim government, civil society, people of Bangladesh in any way that we can. Our visit this week is not an investigation. It's not an investigation. তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে প্রাথমিক ও প্রাক অনুসন্ধান আলোচনা হয়েছে। একই সাথে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের তদন্তের প্রত্যাশা নিয়েও বৃহৎ আলোচনা হবে। The interim government with the advisors, with some of the ministries, with the civil society, with a broad section of Bangladesh society to hear your priorities, your needs going forward, and explore some areas where the Office of the High Commissioner could assist. এ সময় বাংলাদেশে আসা জাতিসংঘের ৩ সদস্যের প্রতিনিধি দলটি তদন্ত দল নয়, বরং তারা অনুসন্ধানী সফরে এসেছেন উল্লেখ করে রোরি বলেন, আগামী ৭ দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কয়েকটি মন্ত্রণালয়, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের চাহিদা এবং অগ্রাধিকার সম্পর্কে ধারণা নেবেন তারা। Renewal of democracy through this very, very historic time. আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টায় রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। পরে আমির খসরু জানান, বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। পাচারকৃত টাকা ফিরিয়ে আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকার বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনো সময়সীমা বেঁধে দেয়নি বিএনপি, যৌক্তিক সময়ের মধ্যেই তারা নির্বাচন দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক, অর্থনৈতিক সহ সব যে রাষ্ট্রীয় কাঠামোগুলো যে ভেঙে গেছে, যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এখান থেকে বের হওয়ার কি পথ, আমরা কি চিন্তা করছি আর ওরা কি করতে পারে এই ব্যাপারে, মূলত এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। আমরা যে টাকা পাচার হয়েছে, টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে, যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা। পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাহী আদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান যুক্ত করা হয়েছিল, তবে এই বিধান বাতিল হচ্ছে। এই জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ৩য় বৈঠকে এই অনুমোদন হয়। বেলা 11:15টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ১ ডিসেম্বর বিশেষ ক্ষেত্রে সরকারকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ, পুনর্নির্ধারণ ও সমন্বয়ের ক্ষমতা দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২২ জারি করেন রাষ্ট্রপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে চোখ হারাতে বসেছেন সিরাজগঞ্জের আমিনুর রহমান টুটুল ও জুবাইর হাসান জিহাদ। টাকার অভাবে উপযুক্ত চিকিৎসা করাতে পারছে না গুলিবিদ্ধ শিক্ষার্থীদের পরিবার। এর জন্য সরকার ও সাধারণ মানুষের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের পাঠানো তথ্যচিত্রে ইলিয়াস কমলের রিপোর্ট।
কোটা সংস্কার আন্দোলনে গত 16 জুলাই পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন সিরাজগঞ্জের তারাস উপজেলার আমিনুর রহমান টুটুল। এ সময় টুটুলের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জরুরি ভিত্তিতে সিরাজগঞ্জের একটি ক্লিনিক ও পরে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানিয়েছেন টুটুলের চোখের জন্য আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। এর জন্য বিদেশেও নেওয়া প্রয়োজন বলে জানান তারা। দরিদ্র পরিবার হওয়ায় সুচিকিৎসা নিশ্চিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে টুটুলের। চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমাকে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার বাবার নাই। সরকারের কাছে এবং দেশের মানুষের কাছে চাওয়া যে যদি কোনো বিত্তবান আমাকে সহযোগিতা করে আমার চিকিৎসার জন্য এগিয়ে আসে তাহলে হয়তো আমার চোখটা আমি ফিরে পাইতাম। কোন অবস্থা চোখের মধ্যে গুলি আছে, অবস্থা আরো চোখ দিয়ে দেখতে পারতেছে না, চোখ ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, তার চিকিৎসা করেন তো। একই দিনে শহরের রেলগেট এলাকায় পুলিশের ছোড়া রাবার বুলেট জুবায়ের হাসান জিয়াদের চোখে লাগে। পরে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থাও ভালো না দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেয়, কিন্তু সেখানেও তার সঠিক চিকিৎসা হচ্ছে না বলে জানান তারা। প্রথমত লাঠি চার্জ করে আমাদের উপর, আমরা ছত্রভঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করার পর পুলিশ আমাদের উপর অনেক রকমের আক্রমণ করে, টিয়ার সেল গ্যাস ছড়ে গুলি করে। তো এক পর্যায়ে এসে একটা ছড়া গুলি এসে আমার চোখের ভিতর ঢোকে। চলে আসলো, ডাক্তারের কাছে ভর্তি হইলো না, মানে ওইলি পারে আমার মানে 2 লাখ 2.5 লাখ টাকা খরচ হইতে, 3টা অপারেশন আছে, তারপরে চোখের লেন্স পাল্টার লাগবে। বিশেষ করে তার বাম চোখের এই সাইড দিয়ে যে গুলিগুলো লেগেছে এগুলো ডক্টর দেখানো হয়েছে, ওনারা বলেছেন যে এটা অন্তত 2টা অপারেশন লাগবে। একাধিক গুলি আরো মাথায়ও লাগে, বিভিন্ন জায়গায় লাগে। তো চোখে যে গুলিটা লেগেছে ওই গুলিটা হচ্ছে অনেক মারাত্মকভাবে ঢুকে পড়েছে ভিতরে। ঊর্ধ্বতন মহলকে এই বিষয়ে আলোকপাত করার জন্য দৃষ্টি স্থাপন করতে অনুরোধ করি। অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় সুচিকিৎসা নিতে পারছেন না জিয়াদও। তাদের চিকিৎসার জন্য সরকারের কাছে সহযোগিতা প্রত্যাশা করে আহতদের পরিবার ও সহপাঠীরা। আমাদের সাতকার অনেকজন আহত হয়েছে, ও ওখানে ছিল, দৌড় দেওয়ার সময় ওর গুলিটা চোখে লাগে। আমার এই ভাইয়ের জন্য, এই সহযোদ্ধার জন্য যেন আমরা সর্বোচ্চ সহযোগিতা পাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার একাধিক হটলাইন ও সহযোগিতা পুল স্থাপন করেছে। ইলিয়াস কমল, মাই টিভি। 2014 সালে দুদকের করা অর্থ পাচার মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ ঢাকার বিশেষ জজ 1-এর বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে খন্দকার মোশাররফ আদালতে উপস্থিত হন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায় তাকে খালাস প্রদান করেন আদালত। 2014 সালের 6 ফেব্রুয়ারি রমনা মডেল থানায় মোশাররফের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। পরে একই বছরের 14 আগস্ট দুদকের পরিচালক নাসিম আনোয়ার তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 2001 থেকে 2006 কোনো টাকা বিদেশে কোনো কালে কোনো রকম দিয়েছি, এটা এরা প্রমাণ করতে পারেনি। এবং এই যে মানি লন্ডারিং আইনে যে প্রেডিকেন্স অফেন্স আছে, যে অফেন্সগুলো আছে একটা করে আমাদের সিনিয়র আইনজীবী জিজ্ঞেস করেছেন আইউকে, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই অন্যায়গুলো উনি করেননি। তাহলে কেন এই মামলা করলো? শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রতিহিংসা। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।